দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠান। আজকে আমরা কথা বলতে চাই সংস্কার বিরোধ নিয়ে। তার আগে তো এভাবে একটু বলি যে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় যে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সভা হয়, সেখানে কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তাগিদ দিয়েছেন। মোটামুটি সংস্কার, নির্বাচন, এসব বিষয় নিয়ে দেশের রাজনীতিতে সংস্কার ইস্যুতে প্রায় সব জায়গাতে চলছে আলোচনা, সমালোচনা, চুলচারা বিশ্লেষণ। সংস্কার শেষেই নির্বাচনের আশা আকাঙ্ক্ষার কথা ভাবছেন সব দলমত, সবাই সেই দিকেই তাকিয়ে আছেন। তারপরও নির্বাচনের ইস্যুতে কেন জানি এই সংস্কারের এই প্রস্তাবনার মধ্যেই রাজনৈতিক দলগুলো কিছুটা হলেও একে অপর থেকে দূরে সরে গেছে। ফলে ঐক্যমতের জায়গাটা, যে সম্পর্কের যে বন্ধনটা, সেই বন্ধনটা প্রায় ছিঁড়ে গেছে বললেই চলে। আজ মূলত সে বিষয় নিয়ে কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপির মিডিয়া সেল, এবং হাসান মামুন, সিনিয়র সাংবাদিক। তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু যেতে চাই রাশেদ খান আপনার কাছে। সেটা হচ্ছে যে সংস্কার কমিশন যেটা হলো, সেখানে তো প্রধান যারা ছিলেন 11টা সংস্কার কমিশনের প্রধানরা, তারা প্রত্যেকেই মোটামুটি তাদের প্রস্তাবনা, মতামত যা যা ছিলেন সব জমা দিয়েছেন। এরপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে, বৈঠক কয়েক দফায় হয়েছে। সেই জায়গাটি একটু পরিষ্কার করবেন। আপনি তো সে জায়গায় গিয়েছিলেন, আপনিও তো কথা বলেছেন, আপনার দল গিয়েছে। কোন দিকে যাচ্ছে আসলে সংস্কারের এই যে পরিকল্পনা বা সংস্কার প্রস্তাবগুলো, এগুলো নিয়ে বাইরে রাজনৈতিক দলগুলো অনেক কথাবার্তা বলে। আসলে একটু বলবেন তো কোন জায়গাটায় আছেন আপনারা? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে 3টা প্রস্তাব দিয়েছি। জি। প্রথমত, গণহত্যার বিচার এবং একটি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। দ্বিতীয়ত, ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং একটি জাতীয় সনদ তৈরি করা, যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে, যাতে করে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন তিনি সেই রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য থাকেন। আচ্ছা। তৃতীয়ত, একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা, কারণ কোনো সরকার আনপ্ল্যান্ড এবং আনলিমিটেড থাকতে পারে না। কিন্তু এই সরকার এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের ছিটে ফুটেও আমরা লক্ষ্য করছি না। গণহত্যার বিচার নিয়ে তারা এক ধরনের তালবাহানা করছে। দেখেন, একটি ট্রাইব্যুনালের মাধ্যমে যদি আপনি 10 বছরে বিচার করেন, তাহলে 10টি ট্রাইব্যুনাল গঠন করলে আপনি 1 বছরে বিচারটা শেষ করতে পারেন। আচ্ছা। এই যে দেখেন, আজকে আমরা দেখলাম যে ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেল। প্রধান উপদেষ্টার কনসার্ন ছাড়া কি তিনি পালিয়ে গেছেন? কোনোভাবেই না। প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়েই তিনি পালিয়েছেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে সহযোগিতা করেছে কিভাবে তিনি তার ব্যাগেজ নিয়ে পালিয়ে যাবে। তার সাথে আরও 2জন ব্যক্তি পালিয়ে গেছে। তো এইভাবে তো আসলে রাষ্ট্র সংস্কার হয় না। আমরা মনে করি যে আসলে যদি এই সরকার রাষ্ট্র সংস্কার চাইতো, তাহলে দলগুলোর সাথে এই দূরত্ব কোনোভাবেই সৃষ্টি করতো না। দেখেন, আমাদের ভিতরে জাতীয় ঐক্য সংহতি একদম ভেঙে পড়েছে। এই অবস্থায় কিভাবে আসলে আমরা ঐক্যমতে আসব? গণ অধিকার পরিষদের প্রস্তাবনার সাথে বিএনপির মিল নাই, বিএনপির সাথে জামাত ইসলামের মিল নাই, জামাত ইসলামের সাথে এনসিপির মিল নাই। এই যে বিভাজন, আমরা তো এই বিভাজিত শক্তি আসলে হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করিনি, আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম বলেই কিন্তু হাসিনার পতন হয়েছে। আচ্ছা। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে অনেক কিছু সম্ভব। মিল নাই কেন? কেন মিল হচ্ছে না? আপনারা মিল ছিলেন 5 আগস্ট পরবর্তী প্রত্যেকটা রাজনৈতিক দল একদম কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে। তাহলে এখন এই 8 মাস, মাত্র 8 মাস পরেই এত অমিল হলো কেন? কারণ দেখেন, এই গোটা জাতিকে, রাজনৈতিক শক্তিকে, এমনকি সরকারের বিভিন্ন ব্যক্তি বর্গকে ঐক্যবদ্ধ করেছিল ছাত্ররা। সেই ছাত্ররা দল গঠন করবে সেটি কেউ জানতো? এখন ছাত্র বলতে তো সবাই না, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে তাদের মধ্যে এক ধরনের ক্ষমতার একটি খায়েশ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তখন যারা দল গঠন করলো এবং তাদের এজেন্ডা অন্যান্য দলের থেকে ভিন্ন হয়ে গেল, তখন মূলত বিভাজন তৈরি হলো। দেখা যাচ্ছে তারা এক ধরনের কথা বলে, বিএনপি আরেক ধরনের কথা বলে, আমরা আরেক ধরনের কথা বলি। বিশেষ করে এখন এই যে এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে, তারা তো এনসিপি নিয়োজিত, এটি তো মানতে হবে। একজন উপদেষ্টা পদত্যাগ করে একটি দল গঠন করেছেন, ওই দলের সরাসরি 2জন নেতা, উপদেষ্টা মাহফুজ এবং আসিফ এখনো পর্যন্ত রয়েছে। বাকি যে উপদেষ্টা, স্বয়ং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টা, সবাই কিন্তু এনসিপি নিয়োজিত, এনসিপির অনুগত এই উপদেষ্টারা। সুতরাং যখন অন্যান্য দল মনে করছে যে এই উপদেষ্টা পরিষদ একটি দল এবং একটি গোষ্ঠীর, আমাদের না,
তখন দলগুলো এনসিপি যা বলছে সবকিছু আসলে মানতে পারতেছে না। প্রত্যেকটা দলের রাষ্ট্র সংস্কারে আলাদা কর্মসূচি আছে। বিএনপি আপনার 31 দফা কর্মসূচি, যদিও এটি শুধুমাত্র বিএনপির না, আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম আমাদের সবার। তো যাই হোক, বিএনপি ওই কর্মসূচি নিয়ে সামনের দিকে যাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে। এনসিপি তারা আসলে স্পষ্টভাবে এখনো পর্যন্ত তাদের ঘোষণাপত্র বলেন, গঠনতন্ত্র বলেন, তারা কি চায়, তারা নিত্য নতুন এক ধরনের কর্মসূচি হাজির করছে। মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, একই সাথে দলগুলো বিভ্রান্ত হচ্ছে। আমি মনে করি যে এই ছাত্রদের দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ রাখা, সরকারেরও দায়িত্ব ছিল। সরকার যখন এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছে তখন কিন্তু বিএনপি ক্ষুব্ধ হচ্ছে, আমরা ক্ষুব্ধ হচ্ছি, অন্যান্য দল ক্ষুব্ধ হচ্ছে। এই কারণে আমরা মনে করি যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে তো পারবেই না, গণহত্যার বিচারও করবে না, বরং আওয়ামী লীগকে পুনর্বাসনে এই সরকার কাজ করছে। এখনো পর্যন্ত এই সরকারের অর্জন বলতে আমরা যা বুঝি সেটি হলো ডামি এমপিদের জামিন করানো, আওয়ামী লীগকে পুনর্বাসন করা। যদি সরকার, আমি শেষ করে দিই, যদি সরকার রাষ্ট্র সংস্কার 9 মাসে কিছুটা হলেও করতে পারতো তাহলে আমরা বুঝতাম যে সরকার আসলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। একটা কথা আছে না যে আসলে দুধ দেয়া গরুর দাঁত দেখলেই বোঝা যায়। তো এই সরকারের শুরুর যে কার্যক্রম ভালো ছিল, এরপরে সরকার আওয়ামী লীগকে এতটাই সুযোগ দিয়েছে। দেখেন, আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে, সুতরাং তারা রাষ্ট্র সংস্কার করতে পারবে, গণহত্যার বিচার করতে পারবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে আমি বিশ্বাস করি না। আলোচনা রয়েছে, আসবে আপনার কাছে। একটু মাহমুদা হাবিব, আপনি একটু বলবেন যে রাষ্ট্র সংস্কারে যেটা বললেন যে ছিটে ফোটা হয় নাই, প্রায় 8 মাস পার হয়ে গেল, অনেক কথা বলেছেন সংস্কার নিয়ে টাল বাহানা, বিএনপি একদিকে, তো এনসিপি আর একদিকে, জামাত আর একদিকে, তো গণ অধিকার পরিষদ আর একদিকে, কেন এই জায়গাটা হলো এবং রাষ্ট্র সংস্কারের ছিটে ফোটা কেন বাস্তবায়ন হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আজকে আপনাদের টিভিতে এবং এই শোতে আমার প্রথম আসা। আমি শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শকদের এবং আমার সম্মানিত সহ আলোচকদের। দেখুন, আমি যেভাবে আমার সম্মানিত সহ আলোচক বলেন অতটা নেতিবাচকভাবে আসলে আমি দেখতে চাই না। কারণ হচ্ছে সময়টা 8 মাস 9 মাস অনেক সময়, বেসিক্যালি 9 মাস হয়ে গেছে, কিন্তু একই সাথে খুব বেশি সময়ও না। এই দুইভাবেই কথাটা বলা যায়। শুরু যখন করেছি আমরা প্রত্যেকে সেম, এখানে দাবিটা ছিল একটা বেসিক দাবি, যে সেটা হচ্ছে যে এই মাফিয়া এবং ফ্যাসিস্ট সরকার হটাও। এই তো মানে জনদাবি, সারা বাংলাদেশের মানে মানুষের যেটা দাবি ছিল, সেই দাবির ফসল হচ্ছে আপনার 36শে জুলাই কিংবা 5ই আগস্ট। এইটার পরবর্তীতে আমরা প্রত্যেকে ভিন্ন হয়ে যাওয়ার আরেকটা কারণ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তার নিজস্ব এবং প্রত্যেকটা দলের আদর্শ এবং তাদের চিন্তাধারাটা ভিন্ন। ফলে এখানে কিন্তু বৈচিত্র্য থাকবেই, এখানে আপনার ডিফারেন্স থাকবেই, এবং দিস ইজ হেলদি। আমরা এটাই আশা করব। আমরা আর কখনোই ওই সরকার দেখতে চাই না যেখানে সংসদে আওয়ামী লীগ, মানে ওই আওয়ামী লীগের মতো একটা সরকার আছে, তার সাথে আরো 5টা এই একই মার্কা নিয়ে পাশ করেছে। সত্যি কথা যে তাদের মার্কাতে পাশ করেছে, নামে ভিন্ন বিরোধী দল, কিন্তু ওই যে আপনার মানে পার্ট অফ সো ওই জিনিসটা বাংলাদেশ আর কখনোই চায় না। বিরোধ থাকবে, দিস ইজ কোয়াইট হেলদি এবং খুবই ডেমোক্রেটিক বিষয়টা। কিন্তু এবং সংস্কার প্রস্তাবনা নিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রস্তাবনা, রাশেদদের যে প্রস্তাবনা কিংবা এনসিপির যে প্রস্তাবনা, সেটা তো ভিন্নই হতে হবে, সেটা ভিন্নই হবে। এখানে আমাদের ডিবেটস হচ্ছে, এখানে আমাদের কথাবার্তা হচ্ছে, কিন্তু ঘাটতিটা কোথায়? তাহলে সংশয় বা সন্দেহের জায়গাটা কোথায়? সংশয় বা সন্দেহের জায়গাটা হচ্ছে যেইভাবেই বলেন না কেন সরকার, এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছেন আমাদের সবার সরকার। রাশেদ এখন আজকে এত বিক্ষোভ প্রদর্শন করেছেন, সে রাশেদেরও সরকার। কারণ আমরা সবাই মিলেই গোটা বাংলাদেশে মানে এই গণঅভ্যুত্থানের পক্ষের প্রতিটা শক্তি মিলে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের 4টা বেসিক এজেন্ডা, যেটা ইতিমধ্যে আমার সম্মানিত সহ-আলোচক বললেন, যে আহতদের চিকিৎসা এবং নিহতদের পুনর্বাসন, তারপরে আপনার হচ্ছে বিচার, এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন ছিল, বিচার। তৃতীয় হচ্ছে আপনার সংস্কার, চতুর্থ হচ্ছে নির্বাচন। এই তো 4টা আপনার মূল ভাবনা বা মূল চিন্তা, যেটা নিয়ে এই ইন্টারিম সরকার তার যাত্রা শুরু করেছে। আর আমরা যদি এখন অ্যাসেসমেন্টে যাই, তাহলে তো একেবারে যেটি আপনি আহতদের কথা বলেন, ওইটাকে দুটো পার্ট, আহতদের চিকিৎসা, ওটা তো একেবারে লেজে গোবরে টু দ্য পাওয়ার এক্সট্রিম হয়ে গেছে। আজকেও আমি দেখলাম যে জুলাই ফাউন্ডেশনে সিএ প্রধানের দায়িত্ব পালন করছিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ, তিনি আজকে ওখান থেকে পদত্যাগ
করেছেন, জি। এবং এতই গতি স্লথ আমরা অসংখ্য নিউজ পেয়েছি যে জুলাই আন্দোলনের আহতরা বিভিন্ন জায়গায় বিনা চিকিৎসায় কিংবা একটা নামে মাত্র চিকিৎসা সুবিধা পাওয়ার পরে মারা গেছেন। এরপরে আসেন নিহতদের পুনর্বাসন, ওটা নিয়ে কিছু বলতে চাই না। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যেটা বলছেন যে গণহত্যার বিচার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেটা করেছে সেটার বিচার, মৌলিক সংস্কার, এসব করার পরে নির্বাচনের কথা আসে। না, এসব করার পরে নয়, কিন্তু এই জায়গাটা আমি একটু ক্ল্যারিফাই করতে সেটা আমি পারি? বলতে চাচ্ছি যে যদি এসব নির্বাচন হয় তাহলে ডিসেম্বর বা জুন নির্বাচন কি সম্ভব কিনা? কারণ এই বিচার আচার শেষ তো 1-2 দিন না, আমি এই জায়গাটা আপনাকে আমি উত্তরটা দিতে চাই। আপনাকে বিচার করতে হবে একটা বৃহৎ বড় জনগোষ্ঠীর, মানে 2-4 জনের বিচার নয়, কয়েক হাজার লোকের বিচার। আপনি সেইটার জন্য নামে মাত্র একটা ট্রাইব্যুনাল করে রাখবেন, নামে মাত্র একটা তদন্ত কমিশন করবেন, আপনি আইওয়াশ করবেন। আপনার যদি সদিচ্ছা থাকতো, বিএনপির সময় 15 দিন, 25 দিন, 35 দিন, 1.5 মাসের সময় কি আপনার রায় হয়নি? আপনার যে মানে একেবারে অদ্ভুত ঘটনা, মানে আপনার যাকে বলে কি বলে যে সুপারফাস্ট ট্রাইব্যুনাল সিস্টেম ছিল, মানে আজব ঘটনা। আপনার আজকে মামলা হয়েছে, কালকে না 3 মাসের মাথায় দেখা যাচ্ছে যে একটা আমরা রায় পেয়ে যাচ্ছি। কেন? তাহলে ওই স্পিরিট গেল কোথায়? এরা তো দাগে, ওই সময় তো ছিল আমরা বিরোধী দল দমনের একটা প্রচেষ্টা, আর এখন হচ্ছে আপনি প্রকৃতপক্ষেই শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, যুবক বৃদ্ধ হত্যাকারীদের আপনি বিচার করবেন। আপনার এত টালবাহানা কেন? আপনি কেন আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধের ক্ষেত্রে বিচারিক ব্যবস্থার আশ্রয় নিতে ভয় পান? এই সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট কিন্তু এটাও, এই কারণেই তারা কিন্তু এই ক্ষমতায় এসেছেন। টালবাহানা করে অন্য রাজনৈতিক দলের ঘাড়ে এই মানে বন্দুক রেখে এইগুলি চালানোর কিছু নাই। এটা কিন্তু জনদাবি, এবং এটা কোনোভাবে নির্বাহী আদেশে আমরা কেউ গ্রহণ করতে রাজি নই। নির্বাহী আদেশে যখন রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, এর চেয়ে রাজনৈতিক ভুল, এর চেয়ে প্রাতিষ্ঠানিক ভুল আর কিছু হতে পারে না। আর একটু যুক্ত করি আমি, যে এই সরকার যদি সদিচ্ছা রেখেও থাকে, যেই জনপ্রশাসন নিয়ে তারা কাজ করছে, আমি আবারও আপনাকে বলি, সেই জনপ্রশাসন এই সরকারের নয়। তাদের প্রায় প্রতিটা নিয়োগ ভুল, তাদের প্রায় প্রতিটা নিয়োগ প্রশ্নবিদ্ধ, এবং প্রতিটা নিয়োগের পেছনে যে লোকজন আছেন তাদের যখন আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি, বেশি কিছু যাওয়ার দরকার নাই। আপনার যে দৈনন্দিন যে বিষয় ফেসবুক, তাদের ফেসবুক চেক করলে দেখা যায় আগস্ট মাসের আগে তাদের একেবারে মানে একেবারে নিরঙ্কুশ আনুগত্য তারা আগের সরকারের প্রতি যারা প্রদর্শন করেছেন, তারা এই সরকারে দায়িত্ব পেয়েছেন, এমন সব জায়গায় দায়িত্ব পেয়েছেন। এই কাজগুলো, যেই সিদ্ধান্তগুলো সরকার নিচ্ছেন, কিংবা যেই সিদ্ধান্তগুলো সরকার, এর ফলে কি ডিলে হচ্ছে সবকিছু, প্রশাসনের কাজ, আমি ওটা বলবো না যে সবকিছু ডিলে হচ্ছে, আমি যেটা বলছি এটা স্লো হচ্ছে। আর আইন শৃঙ্খলা দেখেন, আইন শৃঙ্খলা কেস ডিফারেন্ট। তারা হচ্ছে ফ্রন্টিয়ার ছিল। তারা যদি আপনি এই যে দাগীদের যদি ফ্রন্টিয়ার বলেন, ফার্স্ট ভিলেন হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটা অংশের জন্য সমগ্র বাহিনীটা প্রশ্নবিদ্ধ। এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের যে মোরাল স্পিরিট নিয়ে ফেরত আসা, তারা যতটুকু আসতে পেরেছে সেই জায়গাটায় আসলে এটাকে আমি খুব নেগেটিভভাবে দেখতে আগ্রহী নই, এটা আমি উৎসাহিত করি। কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো দেখেছে যে কিভাবে 9-6 করা সম্ভব, তাদের হাত দিয়ে হয়েছে। এবং তাদের যে কুশীলব, তাদের যারা নির্দেশদাতা, তারা যখন বহাল তবিয়তে যার চেয়ারে প্রশাসনে বসে আছে, আপনি কি মনে করেন ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে ডেলিভার করতে পারবে কিংবা করবে? এইখানে এটা তো ভেরি লজিক্যাল কথা। আপনি এই সরকারের ইন্টেনশন এবং এই সরকারের রিয়ালিটি ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। ইন্টেনশন যদি এক্সট্রিমলি মানে কি বলবো, খুব পবিত্রও হয়, সেটা ডেলিভার করার সাধ্য সরকারের নাই। কি কারণে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী হতে পারবে না, এই কথাটা কিন্তু তার প্রধান কারণ। যে একটা দীর্ঘমেয়াদী সরকার হতে হলে সেই সরকারকে স্টেবল হতে হবে, সেই সরকারের তার নিজস্ব টুল বা জনপ্রশাসনের উপরে কন্ট্রোল থাকতে হবে, যে সে যা সিদ্ধান্ত নিবে সেটা বাস্তবায়ন করতে সক্ষম হবে। এই সরকারের পক্ষে সেটা সম্ভব। আপা আসবে আপনার কাছে একটু। মামুন ভাই, আপনি একটু বলবেন যে নির্বাচনের ইস্যুতে, সংস্কার ইস্যুতে যেটা বললেন যে টালবাহানা, আওয়ামী লীগের বিচারের ইস্যুতে কি মানে এই সরকার টালবাহানা করছে, যেমনটি বললেন আর কি? আজকে খবর দেখলাম যে একজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে, আজকে একটু আগে খবর আছে। তো সঙ্গত কারণেই দাবি আছে যে এই ক্ষেত্রে দেরি করা হলো কেন, এটার কোনো সদুত্তর সরকার দিতে পারবে বলে মনে হয় না। আচ্ছা, তারপরে বিচারের গতি কি কমে গেছে? হ্যাঁ, বিচারের গতি বাড়বে কি করে যদি ট্রাইব্যুনালের সংখ্যা যথেষ্ট না হয়, প্রসিকিউশন যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তো বিচার হাবিব বাবা যেটা বলে যে 2-4 জনের ছোটখাটো বিচার না, এটা তো অনেক বড় বৃহৎ একটা বিচার। আজকে আরেকটা বড় খবর হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি ইমিগ্রেশন পার হয়ে চলে গেছেন, থাইল্যান্ডে গিয়েছেন, থাইল্যান্ড চলে গেছেন, উনি চিকিৎসার্থে গেছেন, এরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্নের মুখে উনি বলেছেন যে ব্যবস্থা গ্রহণ করতে না পারলে উনি সরে যাবেন ইত্যাদি।
তো রাশেদ তো বলল উনি নাকি জানতেন না, রাশেদ তো বলল উনি বলেছেন উনি জানতেন না, আসলে কি জানতেন না নাকি? হতে পারে, মানে না, আমি বলেছি যে উনিও জানতেন এবং প্রধান উপদেষ্টা নিজেও গ্রিন সিগন্যাল দিয়েছেন। এটা হচ্ছে রাশেদের প্রেডিকশন। আমি কোনো সন্দেহ করতে চাই না, জি, আমি বিশ্বাস করতে চাই যে উনি ঠিক বলেছেন, ঠিক আছে। কিন্তু এটা ঘটবে কেন? শেখ হাসিনার পাশাপাশি কিন্তু সাবেক রাষ্ট্রপতি হচ্ছেন একজন বড় ব্যক্তি, মুখ্য ব্যক্তি, তার নামে হত্যা মামলা ছিল। তো হত্যা মামলা মানেই উনি অভিযুক্ত তা না, বিচারিক প্রক্রিয়ায় এটা পরিষ্কার হবে। কিন্তু তাকে এভাবে চলে যেতে দেওয়া, এবং এখন বলা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরত আনা হবে, এটা কিভাবে সম্ভব? একজন এসপি, তার যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে এবং এসবির একজন কর্মকর্তাকে ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে ইত্যাদি। তো এই ব্যাপারগুলো আসলে খুবই হতাশা তৈরি করে। আপা ওই যে বলছিলেন না যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও সরে গেছেন, এর আগে কিন্তু সার্জিস আলমও সরে গেছিলেন, উনিও এখানে দায়িত্বে ছিলেন, তাই না? এবং এই ছাত্র তরুণদের সংগঠন কিন্তু কয়েকটা হয়ে গেছে, এর মধ্যে আরও একটা হবে মনে হয় জন্ম। ক্ষমতায় থেকে তাদের ক্ষমতা চর্চা, তাদের দল গঠন, এগুলো প্রশ্নবিদ্ধ, এবং তারা পরস্পরের বিরুদ্ধেও কিন্তু কথাবার্তা বলা শুরু করেছে, তাই না? হতাশার খবরগুলো হচ্ছে এগুলো। আজকে আমি একটা ইউটিউব কন্টেন্টে দেখছিলাম যে আশার কোনো কথা আছে, ইনকিলাব কি মঞ্চ জ্বালাময়ী বক্তব্য, যে সরকার উৎখাতের হাদি কথা বলছে অনেক, হ্যাঁ, মানে ইত্যাদি, মানে এই বিচার হচ্ছে না, তারপরে হচ্ছে যে শহীদদের পুনর্বাসন, পরিবারগুলোকে পুনর্বাসন, আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, চিকিৎসা হচ্ছে না। হ্যাঁ, তো ওরা বলেছে যে সচিবালয় ঘেরাও হবে এবং আবার শহীদ হবে তারা। এই হচ্ছে অবস্থা। ওদিকে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে দেশে, এবং এই প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগকে কীভাবে ফেস করা হবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, যে নিষেধাজ্ঞার কথা দুই আলোচক বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না, এবং সরকার কিন্তু দৃশ্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আইনি ধারা প্রয়োজন, সেই ধারা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে, যে আইসিটি আইনে, এটা আপা ভালো বলতে পারবেন। তো সব মিলিয়ে, এবং ইনুস সাহেব কিন্তু একাধিকবার বলেছেন যে উনি নিষেধাজ্ঞার পক্ষে না, এবং আওয়ামী লীগ পার্টিসিপেট করবে কিনা ইলেকশনে এটা আওয়ামী লীগকে ডিসাইড করতে হবে কিছুটা, এই হচ্ছে ব্যাপার। নির্বাচন কমিশন সেটা দেখবে, কিন্তু হ্যাঁ, নির্বাচন কমিশন দেখবে, এটা সরকারের বিষয় না। উনি এটা বলেছেন, পরিষ্কার করেছেন আগে। তো এতে করে একটা হতাশাজনক পরিস্থিতি, শুধু তাই না, এবং এই সংস্কার আলোচনায় কিন্তু মতবিরোধটা সামনে এসছে, এটা ঠিক আছে, মতবিরোধ তো হবেই, আবার মতৈক্যও আছে, অনেক ব্যাপারে মতৈক্য আছে, এটা কম অর্জন না। বিরোধটাই কি বেশি? না, আমার তো মনে হয় না। কিন্তু মৌলিক কিছু প্রশ্নে তো মতবিরোধ আছে, তো সেগুলো নিষ্পত্তির জন্য রাজনৈতিক দলগুলো নিজেরা বৈঠক করতে পারে নিজেদের মধ্যে। মানে একটা তো সংলাপ হচ্ছে সরকারের সঙ্গে, সরকারের গড়ে দেওয়া কমিটির সঙ্গে। বিএনপি তো লিয়াজু কমিটি, তাদের যে লিয়াজু বৈঠক করলো, সবার সাথে করলো, এবং এরকম দৃষ্টান্ত কিন্তু আছে। নাগরিক ঐক্যের খবর দেখলাম যে তারা অনেক ব্যাপারে ভিন্নমত পোষণ করেছিল, তারা নিজেরা গিয়ে দলীয় ফোরামে আলাপ করে এসে আবার কয়েকটা বিষয় একমত হয়েছে। তো এগুলো সম্ভব, এগুলো সম্ভব। আমি মনে করি যে দ্রুত নির্বাচনের প্রশ্নটা কিন্তু এর ভেতর দিয়ে সামনে এসছে, এবং এটা বিএনপি আন্দোলনের পরপরই এটা কিন্তু বিএনপি দাবিটা তুলেছিল, পরে আবার স্থিমিত হয়ে যায় অন্যদের আপত্তিতে, কিন্তু পরিস্থিতির কারণে এটা আবার সামনে এসছে। কারণ নির্বাচন ছাড়া কিন্তু এই যে কথাটা এখানে আসেনি, আমি একটু আনতে চাই যে দেশের বিনিয়োগ এবং প্রবৃদ্ধির পরিস্থিতি কিন্তু যথেষ্টই খারাপ, এবং এটা ভালো হওয়া সম্ভব না যদি পরিস্থিতিটা স্বাভাবিক না হয়। জিডিপি কি কমে, জিডিপি কমে আসার চান্স, হ্যাঁ, 6.5 মতো ছিল, এখন 3.something 3.3% হতে পারে, এটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে। অন্যরাও যা বলছে সেটা 4%-এর বেশি না, তাই না? তো এই অবস্থায় মূল্যস্ফীতি পরিস্থিতিও ভালো। এই মুহূর্তে প্রবাসী আয় ছাড়া কোনো আয় নাই, এরকম প্রবাসী আয় এবং রপ্তানি আয়েও কিন্তু একটু স্লথগতি আছে, যদিও 10% বেশি আছে রপ্তানি আয় বলা হচ্ছে। আমি জানি না হিসাবগুলো আবার এগুলো সমস্যা বের হয় কিনা, কারণ বিগত আমলে কিন্তু হিসাবের গরমিল ছিল, তথ্যগত গরমিল ছিল। তো এখন দাবি করা হচ্ছে যে এই গরমিলগুলো হচ্ছে না, যে জন্য মূল্যস্ফীতি বেশি দেখা যাচ্ছে, কারণ প্রকৃত হিসাবটা আসছে, এবং জিডিপি কম আসছে কারণ প্রকৃত হিসাবটা আসছে, এই কথাগুলো বলা হচ্ছে। কিংবা প্রজেক্টের খরচ, প্রকৃত খরচটাই দেখানো হচ্ছে, যে জন্য জিডিপিতে এটা প্রতিফলিত হচ্ছে, তাই না? তো এই পরিস্থিতি, এটা আসলে উন্নতির দিকে যাওয়ার কোনো চান্স নাই। একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, তো অনেকে বলে যে বিনিয়োগ সম্মেলন লাভ হলো কি, লাভ তো চট করে হবে না।
এটা দীর্ঘমেয়াদে হবে, তাই না? জি, কিন্তু লাভটা আমরা পরে দেখব। জি, বিনিয়োগ সম্মেলন না হলেও যদি নির্বাচন হয়, নির্বাচিত সরকার আসে, বিনিয়োগ সম্মেলন লাগবে না, দেশে বিনিয়োগ বাড়বে। এবং IMF এর যে এই যে লোনের যে বিষয়টা আটকে আছে, তৃতীয় এবং চতুর্থ কিস্তি বন্ধ করে রাখ। জি, হ্যাঁ, এটা কিন্তু আটকে আছে, এখনো কোনো পরিষ্কার সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তো IMF এর লোন ছাড়া আমরা চলতে পারবো। কখন আটকায় IMF এর লোন? কখন আটকে যায়? IMF এর লোন আটকায় যখন তারা হ্যাঁ, শর্ত প্রতিপালনের যখন ঘাটতি মনে করে যে টাকা আমি ফেরত পাবো না, আমি হয়তো ঝামেলায় পড়তে পারি, এরকম। আরেকটা হচ্ছে শর্ত প্রতিপালনে ঘাটতি আছে। যেমন আমাদের কর GDP অনুপাত বাড়ানোর যে কথা ছিল, সেটা তো সরকার পারেনি। এই অবস্থায় পারার কথা না, কারণ দেশে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ছে না, না বাড়লে কর আহরণ বাড়বে না। আরেকটা হচ্ছে যে এই যে বিনিময় হার, মুদ্রা বিনিময় হারটা বাজারের উপর পুরোপুরি ছেড়ে দেওয়া, এটা তো সরকার রাজি হবে না, কারণ মূল্যস্ফীতি ট্যাকেল করার প্রশ্ন আছে। এই ডলারের দাম অনেক বেড়ে যেতে পারে, এটা শ্রীলঙ্কায়, পাকিস্তানে হয়েছে। এই অভিজ্ঞতার মুখোমুখি আমরা হতে চাই না সভাপতি। তো এই সব পরিস্থিতির কারণে আমার মনে হয় যে এই দ্রুত নির্বাচনের দাবিটা দিকে যাওয়াই সামনে আরো জোরদার হবে। বেগম জিয়া ফিরে এসছেন, ওনার 2 পুত্রবধূ সহ। তারেক রহমান সাহেব ফিরে আসার এজেন্ডা আছে সামনে। তো এইগুলো ঘটলে আমার মনে হয় যে অত হতাশার কিছু নাই, পরিস্থিতি নির্বাচনের দিকে যাবে। আসবো যে বিরতির পর আমি বিরতি নিচ্ছি। জি দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফেলাম আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম সংস্কার বিরোধ নিয়ে। আমি বিরতির পরে এসে মাহমুদা হাবিবা আপনার কাছে আবারও যেতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কথা এসেছিল, সে বিষয়ে আপনি একটু বলবেন। সেটা হচ্ছে যে আমির খসরু, আপনাদের বড় নেতা, দলের বড় নেতা, তিনি বলেছেন যে নির্বাচনের মাধ্যমে ভোটে আওয়ামী লীগকে গুড়িয়ে দিতে চান, অন্য কোনোভাবে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। মির্জা ফখরুল একই কথা বলেছেন যে কোনো দলকে তারা নিষিদ্ধ করতে চায় না, জনগণই সিদ্ধান্ত নেবে আসলে কারা থাকবে কারা থাকবে না। কিন্তু এই মুহূর্তে এনসিপি বলেন, অন্যান্য দল বলেন, গণ অধিকার, তারা এই নিষিদ্ধের বিষয়টাকে বেশি জোর দিচ্ছে। তারা বলছে বড় দল বিএনপি সেদিকে ওইভাবে করে তাদের সহযোগিতা করছে না, এরকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে। যেটা আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে, বা যেই কথাটা একটা শব্দবোধে বাদ গেছে, নির্বাহী আদেশে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলকে বা কোনো রাজনৈতিক সংগঠন, অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়, কখনোই ছিলও না, ভবিষ্যতেও কখনো থাকবে না। কারণ হচ্ছে বিএনপি নিজেও একটা রাজনৈতিক দল, এনসিপি বলেন, জামাত বলেন, তারাও রাজনৈতিক দল। এটা একটা অসুস্থ প্র্যাকটিস যে একটা নির্বাহী আদেশে আপনি একটা দলকে যদি বন্ধ করে দিতে সক্ষম হন, সেটা অত্যন্ত অসুস্থ প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা কোনো কারণে, যতই মনে রাখবেন যে একজন আসামি আমরা জানি যে সে খুন করেছে, তারপরেও কিন্তু বিচারিক ব্যবস্থা সম্পন্ন না করে আমরা তাকে ফাঁসিতে ঝুলাতে পারি না। আমরা দেখছি যে একজন মানুষ খুন করেছেন, তারপরেও কিন্তু তার একটা বিচার ব্যবস্থা হয়, রায় আসে, এই বিচারিক মাধ্যমে আমরা তার ফাঁসিটা কার্যকর করি। এখন যেটা চাওয়া হচ্ছে, যেটা আমরা যখন নির্বাহী আদেশে এটাকে নিষিদ্ধ করি, তখন হচ্ছে যে বিচার ব্যবস্থাটাকে স্কিপ করে যাওয়া হয়। এই আপনার এত স্ট্রং জুডিশিয়ারি আছে, আপনার একটা জুডিশিয়ারি আছে, আপনার সংবিধান আপনাকে সাহায্য করছে। আমাদের 47 অনুচ্ছেদে এখানে একটা মানে আপনি এমন একটা ধারা আছে, উপধারা আছে, যেইটার যদি সহায়তা আজকে নয়, এটা কিন্তু আমরা প্রায় 7 মাস আগে আমাদের সালাউদ্দিন আহমেদ, আমাদের সম্মানিত মানে স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু এই প্রপোজালটা দিয়েছিলেন সরকারকে যে আপনারা একটা সংশোধনী আনেন এবং এইটা শুরু করেন। দেখুন 7 মাস আগে যেটা যত সহজ ছিল, তখনকার জিওপলিটিক্যাল রিয়েলিটি যেটা ছিল, এখন যত দিন যাবে তত কিন্তু এটা কঠিন হতে থাকবে। এবং প্রথম থেকেই এই বিষয়টাই সরকারের মধ্যে অনীহা ছিল। শুধু তাই নয়, বিভিন্ন সাক্ষাৎকারে তারা খুব খোলাখুলি বলেছেন, সরকার খুব খোলাখুলি ক্লিয়ার করেছেন যে তারা এই বিষয়টায় হাত দিতে চান না। কেন চান না? তাহলে দায়িত্বটা কি? আপনি মানে অসুস্থদের, যারা অসুস্থ তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আপনি মানে যারা মারা গেছেন তাদের পুনর্বাসন প্রক্রিয়া, ওই জায়গায় তো খোঁজ খবর আমাদের নেয়ারই সুযোগ হয়নি। বিচারিক ব্যবস্থায় 650-700 দাগি এই আমলে আপনার যে মানে বেল পেয়েছে, আর কত অসংখ্য আমরা শুনেছি 600-700 বড় বড় নেতা যারা বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন জায়গায় ছিলেন, তারা তো আর কেউ দেশে নাই। তাদের আজকাল আমরা দেখি লন্ডনে তারা গেট টুগেদার করছেন, তারা বিভিন্ন জায়গায় ছবি দিচ্ছেন। এটা কি অডাসিটি নয়? এটা আমাদের জুলাই অভ্যুত্থান, এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো মানুষের অনুভূতির সাথে কি এটা খেলা নয়? এই সরকার কি এই অনুভূতিটাকে প্রতিনিয়ত আঘাত করছেন না? সেটা কি তারা কি ফিল করতে পারছেন যে কতখানি ভালোবাসা এবং কতখানি বিশ্বাসের সাথে এই সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল? সেই বিশ্বাস রক্ষার দায়িত্ব তাদের একেবারে প্রাইমারি, এবং এই জায়গাটা এটা তাদের প্রাইমারি জব। এই প্রাইমারি জব থেকে আপনি পিছু হচ্ছেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বা ওনাদের সাথে যে উপদেষ্টারা আছেন, তারা তো কেউ রাজনৈতিক নেতা নন। তারা যদি দায়ীও হন আওয়ামী লীগ নিষিদ্ধ, সরকার মানে বিচারিক ব্যবস্থায় নিষিদ্ধের পদক্ষেপ নিতে যেয়ে তারা যদি দায়ীও হন, কার কাছে দায়ী হবেন? কে দায়ী করবে তাদের? আওয়ামী লীগাররা? দেশের মানুষ তো সাধুবাদ দেবে।
তাদের তো আর ভবিষ্যৎ রাজনৈতিক আকাঙ্ক্ষা নাই যে আমি রাজনীতিতে ফিরবো 10 বছর পরে আওয়ামী লীগের সাথে কিভাবে মুখ দেখাবো, তা তো নয়। কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো নয়। তাহলে আপনার দ্বিধাটা কিসের? দ্বিধাটা এই জায়গাটাতেই ডাউটটা আসে। এত অসংখ্য মানে এত হিউজ অ্যামাউন্ট অফ মানি আগের সরকারের কাছে ছিল, এবং তাদের মানে তাদের কি বলবো, তাদের যে সাপরিষদ মানে আর্থিক যে ক্যাপাসিটি, এটা এত বড় যে এখন তো ভয় হয় যে একেবারে বহু মানুষই বিক্রি হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণ আগে আপনি আমাদের মানে আমার সম্মানিত সহ-আলোচকের প্রশ্নের আপনি একটা প্রশ্ন করছিলেন যে আমাদের উপদেষ্টা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন উনি জানতেন না, এটা ওনার ইনকম্পিটেন্সি। মনে রাখতে হবে উনি যে চেয়ারে বসে আছেন, আমি জানতাম না, এই কথাটা বলার আগে রেজিগনেশন লেটার দেওয়াটা শোভন। এটা আমরা কিন্তু রাত 3টা সংবাদ সম্মেলন আর এই ধরনের স্টেটমেন্টের জন্য ওনাকে এই জায়গাটায় দেখতে চাই না। এখানে একজন কম্পিটেন্ট লোক প্রয়োজন। সবসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গাটা খুব টাফ, এবং আপনি নিশ্চিত থাকেন যে এই 5ই আগস্টের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিঃসন্দেহে একটা উত্তপ্ত করাই। আমি তারপরেও বলবো একটা দুটো ঘটনা তো না, এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে যদি ইনকম্পিটেন্সের কথা আমরা তুলি, তাইলে তো আপনি সেই জামিন থেকে নিয়ে অসংখ্য বিষয় আছে, প্রতিটা বিষয় প্রশ্নবদ্ধ। উনি এককভাবে যতগুলো দায় বহন করছেন এবং এককভাবে এই এক মন্ত্রণালয়ের কারণে এই সরকার যতখানি প্রশ্নবিদ্ধ, সরকারের তো এটা ভাবা উচিত। এতখানি আস্থা এবং এতখানি বিশ্বাস কিভাবে তারা আর কত ভুলুণ্ঠিত করবে। আসবো আপনার কাছে যেতে চাই, একটু হাসান মামুন আপনি একটু বলবেন। সেটা হচ্ছে যে বিএনপির যে 31 দফা, সেখানে একটা কথা ছিল যে রিকনসিলিয়েশন, হ্যাঁ, এই কথাটা সেখানে আছে। আজকে রুহুল কবির রিজভী একটা কথা বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বাইরে যারা আওয়ামী লীগ করে তারা যদি চায় বা তারা যদি আসতে চায়, তাহলে বিএনপিতে তাদেরকে সদস্য পদ বা বিএনপিতে আসার সুযোগ দেওয়া হবে। 15 মে থেকে জুলাই পর্যন্ত আপনাদের সদস্য পদ সম্ভবত সংগ্রহ শুরু হয়েছে। এইটার ধারাবাহিকতা সম্ভবত তিনি কথা বলেছেন। তাহলে কি সেই রিকনসিলিয়েশন আর এই যে আজকে যে বক্তব্য, সেটা কি এক সূত্রে গাথা এমন? হ্যাঁ, বিএনপির 31 দফার মধ্যে দ্বিতীয় দফাতেই রিকনসিলিয়েশনের বিষয়টা ছিল। হ্যাঁ, এটা কিন্তু বিএনপি ঘোষণা করেছিল এই হাসিনার পতনেরও প্রায় 1.5 বছর আগে। এবং বিএনপিকে এই মানে ক্রেডিট দিতে হয় যে সংস্কারের বিষয়টা দলীয়ভাবে তারাই সামনে এনেছিল, এবং তখন হাসিনার পতনের কোনো আলামতি ছিল না, তাই না? এই ধরনের গণ অভ্যুত্থান হবে এটা কারো কল্পনার মধ্যেও ছিল না। এটা ঘটে গেছে। পরিস্থিতি অত্যন্ত মানে অগ্নিগর্ভ ছিল, সেখানে একটা ইস্যু এসে পরিস্থিতিকে ওই জায়গায় নিয়ে গেছে, যেটা আসলে 3 তারিখের আগে বোঝা যায়নি যে হাসিনার পতন হবে, তাই না? এটা কেউ ধারণাও করতে পারেনি। যাই হোক, তো আমি যেটা বলতে চাই যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনীতি করছে বলে আমার মানে সাংবাদিক সে মনে হয় মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং তারা কিন্তু আওয়ামী লীগকে মোকাবেলার জায়গাতেও আপা যেটা বললেন যে একটা আইনসম্মত এবং নীতিনিষ্ঠ জায়গায় থাকতে চাচ্ছে, বিচারিক প্রক্রিয়ায় চাচ্ছে, নির্বাহী আদেশে চাচ্ছে না। নির্বাহী আদেশে এটা খুবই সম্ভব, কিন্তু এটা চাচ্ছে না। এবং এই পরিস্থিতিতে নির্বাহী আদেশে করলে কিন্তু এটা দেশের ব্যাপক মানুষ এটাতে আপত্তিও করতো না। ছাত্রলীগ কিন্তু নির্বাহী আদেশে বোধহয় নিষিদ্ধ হয়েছে। হ্যাঁ, নির্বাহী আদেশে, জি। এটা নিয়ে কোনো মানে বিরূপ প্রতিক্রিয়া হয়নি। তো আওয়ামী লীগের যা চেহারা প্রকাশ পেয়েছে গত 15.5 বছরে এবং জুলাই অভ্যুত্থানে, তাতে তো এই দলের প্রাসঙ্গিকতা থাকতে পারে কিনা, রাজনীতি করার অধিকার থাকতে পারে কিনা, এই প্রশ্ন ব্যাপক মানুষের মধ্যে উঠেছে। হয়তো সবাই এই জায়গায় একমত হবে না, কিন্তু বিরাট সংখ্যক মানুষ কিন্তু মনে করে যে আওয়ামী লীগের রাজনীতি করারই অধিকার নাই। আর আরেকটা অংশ মনে করে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে প্রোভাইডেড যদি তারা প্রকাশ্যে যদি অনুশোচনা প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, ক্ষমা চায় এবং তাদের যে অপরাধী অংশ তাদের বিচারে সহযোগিতা করে। আওয়ামী সমর্থক গোষ্ঠী, আওয়ামী যারা আছে, এবং রিজভী সাহেব সম্ভবত আজকে এদের কথাই বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে থেকেও যারা দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, হত্যাকাণ্ড এগুলোর সঙ্গে যুক্ত হয়নি, বরং এগুলো থেকে দূরে ছিল এবং দলে নিষ্ক্রিয় ছিল, দল থেকে বেরিয়ে গিয়েছিল, তাই না? আওয়ামী লীগ পরিচয় আছে কিন্তু আওয়ামী লীগ করতো না, তারা বিএনপিতে জয়েন করতে পারে, বিএনপি সদস্য হতে পারে, এই কথাটা বলেছেন। এর মধ্যে আমি কোনো দোষের কিছু দেখি না। বিএনপি টার্গেট নিয়েছে যে 1 কোটির মতো নতুন সদস্য করবে, তো এটা তো খুবই ভালো ব্যাপার। ওই আলোচনার সম্ভবত এই কথাটা, হ্যাঁ, ওই আলোচনায় প্রশ্ন আসাতেই উনি এই প্রশ্নটা তুলেছেন। এটা তো ঘটেই। দলবদল তো কোনো অপরাধ না, তাই না? দলবদল হতেই পারে। এখন কাদেরকে নেওয়া হচ্ছে এবং তারা নতুন দলে কি ভূমিকায় অবতীর্ণ সেটা দেখতে হবে। বিএনপি একটা পুরনো দল
এবং আওয়ামী লীগের কিছু নির্দোষ লোকজন বিএনপিতে যুক্ত হয়ে আওয়ামী লীগের চরিত্র বদলে দেবে, বিএনপির চরিত্র বদলে দেবে, এটা তো মনে হয় না, তাই না? রাশেদ খান, আপনি একটু বলবেন যে আসলে সংস্কার নিয়ে আমরা শুরু করেছিলাম, সংস্কারের জায়গায় একটু আসতে চাই। সেটি হচ্ছে যে মানে কতটুকু সংস্কার হলে রাজনৈতিক দলগুলো মানে আপনারা এক জায়গায় আসতে পারবেন? সংস্কার তো অনেক বড় একটা বিষয়, সেই বিষয়ের কতটুকু সংস্কার মৌলিক জায়গাটায় এক জায়গায় আসতে পারেন আপনারা, যে এইটুকুন হলে আমরা সবাই এক জায়গায় আসতে পারি? দেখেন, বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল কি কারণ? কারণ একটাই, যে বাংলাদেশে কোনো নির্বাচনী ব্যবস্থা ছিল না। যদি আপনি ক্ষমতা বদলের যে সিস্টেমটা, এটা যদি আসলে ঠিকঠাক রাখতে পারেন, তাহলে দেশে আসলে কোনো ফ্যাসিবাদের জন্ম হয় না। মূলত আওয়ামী লীগের আমলে এই সিস্টেমটা ছিল না। নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ দলীয়করণ করেছিল। সেটি পুলিশ বলেন, র্যাব বলেন, এমনকি সেনাবাহিনী বলেন, সেখানেও কিন্তু আওয়ামী লীগের নিজেদের লোককে বসানোর জন্য আওয়ামী লীগ চেষ্টা করেছে। যদিও সর্বশেষ আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানে আসলে সকল চেষ্টা করেও সেনাবাহিনীকে কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে নিতে পারেনি। এই জন্য আমরা সেনাবাহিনীকে অবশ্যই স্যালুট জানাই যে তারা জনগণের পক্ষে ছিল। কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে, এটি আপনিও জানেন, আমিও জানি, এমনকি গণমাধ্যমকেও ধ্বংস করেছিল। যদিও আপনাদের মতো সাংবাদিক আমরা হাতে গোনা, খুব বেশি আমরা পাইনি, অধিকাংশই কিন্তু ওই হাওয়ার সাথে কিন্তু তাল মিলিয়েছিল। তো যাই হোক, অভ্যুত্থানের পরের ব্যবস্থাপনা সেটা ভিন্ন। তবে আমরা দেখেছি যে আওয়ামী লীগ আসলে রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছিল। এখন আমরা যেটা মনে করি, ন্যূনতম ঐক্যমত মানে কি? ন্যূনতম ঐক্যমত বলতে আসলে কিছু নাই, এখানে প্রয়োজনীয় ঐক্যমত। আসলে আমার কতটুকু প্রয়োজন, এখন নির্বাচন কমিশনের যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করবে, যতটুকু প্রয়োজন আছে। দ্বিতীয়ত, বিচার বিভাগের যতটুকু সংস্কার প্রয়োজন করবে, গণমাধ্যমের যতটুকু সংস্কার প্রয়োজন করবে, এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যতটুকু সংস্কার প্রয়োজন করবে। কিন্তু আপনি যদি এখন বলেন গণপরিষদ নির্বাচন, আপনি যদি বলেন যে আসলে মানে বিভিন্ন ব্যক্তির পদত্যাগ বা বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন করে সাজানো বা আপনার নানান ধরনের নতুন নতুন কথা যদি আসে, তাহলেই আসলে সমস্যা। যেমন আপনি গণপরিষদ ইলেকশনের কথাটা বলতেছেন, তো আপনি যখন শপথ নিলেন ওই সংবিধান মেনে, তখন কেন এই চিন্তা আপনার মাথায় আসেনি? আবার আপনি বলছেন নতুন সংবিধান, তো আপনি নতুন সংবিধান তৈরি করবেন যখন এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করলেন, তখন কেন আপনার মাথায় আসলো না, আপনার কল্পনায় আসলো না? আপনি যদি 8 মাস পরে 7 মাস পরে এসে বলেন যে আমরা ভুল করেছি, তো ঠিক আছে, আমরা মেনে নিলাম, তাহলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। এই যে 2 জন ছাত্র এখনো পর্যন্ত এই পদে বসে রয়েছে, তারা পদত্যাগ কেন করতেছে না? আজকে দেখলাম একটু আগে হাসনাত আব্দুল্লাহ পোস্ট করেছে, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, তারা যমুনার সামনে অবস্থান নেবে। তো যমুনার সামনে কেন? আপনাদের 2 জন ছাত্র এখন এই মুহূর্তে সরকারে রয়েছে, তাদেরকে বলেন যে আগামীকাল জাতীয় সংলাপের আহ্বান করতে। একটা দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আপা যেটি বললেন যে নির্বাহী আদেশে তারা চান না, তো ভালো কথা। দেখেন, আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া বিধান ছিল, সেখানে কিন্তু আপনার গণহত্যার দায়ে সংগঠনকে নিষিদ্ধ করা যাবে, সেটি কিন্তু ছিল। পরবর্তীতে আমি যতদূর তথ্য পেয়েছি যে আইন উপদেষ্টা এইটা ফোরামে তুললো, মানে ক্যাবিনেটে তুললো, তখন অধিকাংশ উপদেষ্টা এইটার সাথে সম্মত হলো না। কারা? একটু তথ্য দেই, হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই মুহূর্তে এখন যমুনার সামনে আছেন তার। আচ্ছা, আমি এই কথাই বলতেছি যে আপনাদের উপদেষ্টা তো রয়েছে, তাদেরকে বলেন না কেন আগামীকালই যদি জাতীয় সংলাপ ডাকে। আপনার এই টেলিভিশনের টক শোতে আমি বলছি, প্রধান উপদেষ্টা আগামীকাল আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে জাতীয় সংলাপ ডাকুক। দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কিন্তু গুরুত্বপূর্ণ। নির্বাহী আদেশে আপারা চান না, অনেকে চান না, কিন্তু যদি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেমনিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, ঠিক একইভাবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে আওয়ামী লীগ বাংলার জমিন আর ফিরতে পারবে না। কিন্তু আওয়ামী লীগকে তো পুনর্বাসনে এই উপদেষ্টা পরিষদ করছে। মানে রাজনৈতিক ঐক্যমত সবাই মিলে একমত হবে যে তাকে নিষিদ্ধ করা হোক, এরপর নির্বাহী আদেশ, এরকম। দেখেন, এরপরে বিচার বিভাগের আদেশ লাগবে। আওয়ামী লীগকে তিনটা ভাবে নিষিদ্ধ করা যায়: নির্বাহী আদেশে, হাইকোর্টের মাধ্যমে, আর একটা রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে। আমি মনে করি সবথেকে উত্তম পন্থা হলো একটি জাতীয় সংলাপের আহ্বান করা। সেখানে শুধু ইস্যু থাকবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। আমার মনে হয় জনগণের যে সেন্টিমেন্ট, তরুণ সমাজের যে সেন্টিমেন্ট, এখন অনেকে নানা ধরনের বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগকে মূলত বিএনপি নিষিদ্ধ চায় না। তবে বিএনপির মহাসচিব স্পষ্টভাবে যেটি বললেন, আমি শুনেছি, আপনারা হয়তো শুনেছেন, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, বিএনপি চায় না, এই কথাটি সত্য নয়। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু স্পষ্টভাবে বলেছেন
বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া বিধান ছিল সেটি তিনি প্রসঙ্গক্রমে টেনে এনে বলেছেন যে এই বিধানটা কেন বাতিল করা হলো, এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচারের বিধানটা তারা রাখতে চেয়েছিলেন। তার মানে কি? তার মানে হাইকোর্টের মাধ্যমে কিন্তু এই গণহত্যার বিচারের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত। আমি যেটি মনে করি যে আইন উপদেষ্টার উচিত হবে এই বিধানটি আবার সেই বিধানের সাথে যুক্ত করা, খসড়া যেটি বাতিল করা হয়েছে সেটি যুক্ত করা প্রথমত। দ্বিতীয়ত, এই যে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 2 দিন পর পর যমুনার সামনে যাওয়া, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, সমাবেশ করা, আরে ভাই আপনাদের উপদেষ্টা পরিষদ, আপনারা টেলিফোন করে একটু বলেন না। হাসনাত আব্দুল্লাহ যদি আজকে প্রধান উপদেষ্টাকে টেলিফোন করে বলে যে স্যার আপনাকে আমরা বসিয়েছি, আপনার নমিনেশন আমরা দিয়েছি, এমনকি অন্যান্য উপদেষ্টাদেরকে বলেন যে আপনারা এই যে পুরো উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ তো এনসিপির উপদেষ্টা পরিষদ, আপনারা আগামীকাল যদি জাতীয় সংলাপ আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয়ে না ডাকেন তাহলে কেউ আপনারা পদে থাকতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামীকাল জাতীয় সংলাপ ডাকলে আগামীকাল আওয়ামী লীগের নিষিদ্ধ হবে। কিন্তু শেষ করে দিই, কিন্তু এই যে এখন আওয়ামী লীগের নিষিদ্ধ খেলা চলছে না, এটি আসলে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য খুব সহজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। প্রধান উপদেষ্টা আগামীকাল ডাকুক, আগামীকালই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। বিএনপি বলতে পারবে না যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না, গণ অধিকার পরিষদ বলতে পারবে না। আমরা দল হিসেবে একমাত্র দল, আমি আবারও বলছি, 64 জেলায় আমরা ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এরপরে ঢাকায় আমরা কিন্তু সমাবেশ করেছি। আমরা প্রধান উপদেষ্টার সাথে যতবার সংলাপ হয়েছে, আমাদের সভাপতি নুরুল হক নূরের বক্তব্য শুনেছেন, প্রত্যেকবার তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। সর্বশেষ যে জাতীয় সংলাপ প্রধান উপদেষ্টা ডেকেছিলেন সেখানে আমি শেষ করে দিই, নুরুল হক নূর তিনি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কিন্তু সেখানে নুরুল হক নূরের বক্তব্য থামিয়ে দিয়েছিলেন কে জানেন? আদিলুর রহমান শুভ্র সাহেব, তিনি সঞ্চালক ছিলেন। তিনি বলছেন এই বিষয়ে এরা কোনো প্রাসঙ্গিক বিষয় না। এই দেখেন এই উপদেষ্টারা তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আদিলুর রহমান শুভ্র সাহেব এবং আমাদের রেজওয়ানা আপা, তারা 2 জন মিলে 3 জন ডামি এমপি জামিন করিয়েছে, একজন সাবের, একজন মান্নান, আর আমার এলাকা ঝিনাইদহ সদরের এমপি শমী সিদ্দিকী। তো যারা আওয়ামী লীগের ডামি এমপিদের জামিন করাচ্ছে, যারা ক্যাবিনেটে আইন উপদেষ্টা এটা তুললে যারা পাশ করেন না, বিদেশিরা চায় না, এই কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, কিন্তু বলা হচ্ছে বিএনপি চায় না, এই জন্য আমরা চাই না। মূলত যারা বিদেশিদের পৃষ্ঠপোষকতায় যারা উপদেষ্টা হয়েছে, যারা এই আপনার রাষ্ট্রদূত বলেন এম্বাসির পৃষ্ঠপোষকতায় পরামর্শে যারা আপনার উপদেষ্টা পরিষদে এসেছে, এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। বিরতির পরে এসে বাকি কথা শুনবো আপনার। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরলাম আমাদের নিয়মিত একজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম সংস্কার বিরোধ নিয়ে। আমি যেতে চাই একটু মাহমুদা হাবিবা আপনার কাছে। সেটি হচ্ছে যে রাশেদ খান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ইস্যুতেই তো আলোচনাগুলো আসছে যে একটি দলকে নিষিদ্ধ করা যায় কিনা। আপনি নির্বাহী আদেশ কথা বলেছেন যে না, সেটা সম্ভব না, আইনিভাবে আপনারা যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমি প্রশ্ন করলাম যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে মানে এই জায়গাটা কেমন হচ্ছে, এই জায়গাটা কি ঠিক হচ্ছে কিনা, এরপরে কি হবে? আপনারা সবাই মিলে একমত হলেন, তারপরে রাশেদ খান যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটা চমৎকার প্রস্তাবনা, যে কোনো সংকট উত্তীরণে, এটাকে যদি আমরা এখন একটা সংকট ধরি, যে বিভিন্ন দল বিভিন্ন সময় বলছেন, বিভিন্ন দলের নেতারা, বিশেষ করে তরুণ দলের নেতারা বেশ উগ্রভাবেই বলছেন যে এইটা, এবং দোষারোপ, আরেকজনের প্রতি যে দোষারোপ, এই ধরনের যে এক ধরনের একটা এখন সমস্যা মানে চলছে, আমি কি বলবো, এটা একটা রাজনৈতিক কালচার চলছে। এটা থেকে মিটিগেট করার বেস্ট ওয়ে তো বসে যাওয়া, কিংবা এটা মানে সবাই মিলে আলাপ আলোচনা করে একটা মানে কমন গ্রাউন্ড বের করা। এই চাওয়াটাতে কারো আপত্তি নাই। আপত্তি হচ্ছে ওয়েটা কি হবে, এই ওয়েটা কি হবে সেটা যদি রাশেদ খানের কথা অনুযায়ী আমরা সবাই মানে সমস্ত রাজনৈতিক দলগুলো বসে এবং তারা আলাপ আলোচনা করে একটা ঐকমত্যে পৌঁছায়, তখন তো সরকারের ঘাড়েও তাহলে আর অতখানি চাপ থাকে না। তারা যে সংশোধনী প্রয়োজন সেটা এনে তারা তো এটা খুব মানে স্বল্প সময় নিষিদ্ধটা করে দিতে পারেন। এটা একটা পার্ট গেল। দ্বিতীয় হচ্ছে যে সংস্কার নিয়ে যে কথাটা, দেখেন এই সংস্কার বলেন, আপনি বিচারিক প্রক্রিয়া বলেন, এগুলো সব কিন্তু পাশাপাশি চলমান হওয়ার মতো বিষয়। এটা কোনোটাই কোনোটার সাথে সাংঘর্ষিক নয়। এই যে ধরেন যা সবাই মিলে আমরা চাইছি
বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। এইটার জন্য জাতীয় ঐকমত্য তৈরি করা হবে। সেই কাজটা কিন্তু একদিকে যদি চলমান থাকে, এই কাজের দিকে তাকিয়ে সংস্কার প্রক্রিয়া কিন্তু বন্ধ রাখার কিছু নাই। যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, সংস্কার বলেন, বিচার বলেন এবং নির্বাচনী একটা রোডম্যাপ বলেন, এগুলো কিন্তু পাশাপাশি খুব ভালোভাবেই চলতে পারে। একটা দেশ চালাতে হলে আপনাকে প্রতিটা এন্ডে ডিফারেন্ট ওয়েতে কাজ করে, প্রতিটা সেক্টর ডিফারেন্ট ওয়েতে ফাংশন করে। যা জাতীয় ঐকমত্য যারা তৈরি করবেন বা আমরা যে সংলাপের আহ্বান আমার সম্মানিত আলোচক বললেন, সেইটা তো আইডিয়া তো মানে এটা তো একটা ভেরি ডেমোক্রেটিক আইডিয়া যে আমরা এক জায়গায় বসে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারলে রাস্তাটা কি হবে, তখন ওখান থেকেও কিন্তু আরো অনেক বেটার সলিউশন বের হয়ে আনা সম্ভব। এই যে 2 দিন পর পর অমুক ঘেরাও তমুক ঘেরাও, এখানে অমুক মানি না তমুক মানি না, আসলে তো রিয়েলিটি হচ্ছে যে আমরা যাই করি না কেন, যেভাবেই করি না কেন, যত সংস্কার নিয়েই আলাপ করি না কেন, দিন শেষে একটা নির্বাচনী রোডম্যাপ পেতে হবে এবং নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে একটা যদি প্রপার নির্বাচন না পাই আমরা, তাহলে কিন্তু এটা কিন্তু দেশের সংকট, আরেকটা জাতির সংকট। আচ্ছা, ধন্যবাদ। জি, আমি একটু যেতে চাই হাসান মামুন আপনার কাছে। আপা যেটা বললেন যে সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয়, কিন্তু মাঠে আমরা দেখতেছি উল্টো। আসলে তো সাংঘর্ষিক নয় কিনা, মানে এটা তো সংঘর্ষের মতো মনে হচ্ছে, কারণ কে নির্বাচন আগে চাচ্ছে, কে সংস্কার আগে চাচ্ছে, এটা নিয়েই তো ইস্যুটা তৈরি হয়েছে। না, সংস্কার নির্বাচন তো অবশ্যই সাংঘর্ষিক নয়, বরঞ্চ যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে সেটা যদি খুবই ভালো নির্বাচন হয়, সেটাও একটা সংস্কার হবে আমি মনে করি। আচ্ছা, আরেকটা হলো যে আমি আগে বলেছিলাম যে সরকারের সঙ্গে সংলাপ চলছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপ হওয়া উচিত আগে আমি মনে করি। এবং প্রথম দফায় সংলাপ কিন্তু শেষ হচ্ছে এই যে 15 মে, দ্বিতীয় দফা সংলাপ হবে। তার মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপে বসতে পারে নিজেরা উদ্যোগী হয়ে, এটা সরকারের বিষয় না। আচ্ছা, এবং তারপর তারা একটা লিস্ট করে সরকারকে বলতে পারে যে আমাদের হচ্ছে এই জায়গায় আমরা একমত হয়েছি, আপনাদের কাজটা আমরা সহজ করে দিলাম, এখন নির্বাচনের রোডম্যাপটা ক্লিয়ার করেন। ক্লিয়ার মানে হচ্ছে ওই যে অপশন না রাখা, যে ডিসেম্বরের মধ্যে অথবা জুনের মধ্যে। আমি তো মনে করি যে ডিসেম্বর হচ্ছে উৎকৃষ্ট সময় নির্বাচনের। 2008-এর নির্বাচনটা ডিসেম্বরে হয়েছিল, তাই না? এবং ডিসেম্বরে না হলে কিন্তু এটা ঝুলে যেতে পারে, মানে রমজান, ঈদ, এইসব কারণে ঝুলে যেতে পারে। জামায়াতে ইসলামী যে একটা মাঝখানে বলেছে, তারা একটা মাঝামাঝি হাফ ওয়ে বের করেছে। তা আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ইউনূস সাহেব কিন্তু বলছিলেন কয়েকটা ইন্টারভিউতে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চাই। বিএনপির সাথে বৈঠকেও উনি কিন্তু মানে সদিচ্ছা ব্যক্ত করেছিলেন যে আমরা তো ডিসেম্বরের মধ্যে করতে চাই। নির্বাচন কমিশনও কিন্তু বলছে বারবার যে ডিসেম্বরের টার্গেট রেখে আমরা কিন্তু কাজ করছি, তাই না? তা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এই জায়গায় আসা উচিত যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এর মধ্যে যা যা করণীয় আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত সহ। এটা বাংলাদেশের একটা বাস্তবতা যে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত এখন মাঠে থাকা রাজনৈতিক দলগুলোই নেবে, এটা হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটা প্রধান উপদেষ্টা সম্ভবত ঠিক বলেননি, যে তারা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, ইলেকশন কমিশনের ব্যাপার, এটা রাজনৈতিক দলগুলো মাঠে থাকা তাদের ঐকমত্যের ব্যাপার। তারা ঐক্যবদ্ধভাবে কি করে এটা দেখার বিষয়। তবে আমার মনে হয়, আমার একটা ধারণা যে বিএনপির উচ্চ পর্যায়ে খালেদা জিয়া সহ, তারেক রহমান সহ, তারা সম্ভবত এই নির্বাচনটা আওয়ামী লীগ বিবর্জিত করতে চায় না। এটা আমার ফিলিং। তারা চায় যে আওয়ামী লীগ সহ নির্বাচনটা হোক এবং এই নির্বাচনে তারা জিতে সরকার গঠন করুক, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা, এটা আমার ধারণা। আচ্ছা, আমি একদম শেষ 1 মিনিটের মধ্যে শেষ করবেন রাশেদ খান, আপনার জন্য 1 মিনিট বরাদ্দ। সেটা হচ্ছে যে মানে ডিসেম্বর নির্বাচনে আপনাদের কোনো দ্বিমত আছে কিনা? দেখেন, আমরা আগেই বলেছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হওয়া দরকার, কারণ ডিসেম্বরের পরে আসলে ইলেকশন করা যায় না। যেমন এপ্রিলের কথা আসছে, এপ্রিলে তো প্রচুর গরম, এসএসসি পরীক্ষা, এবং জুনেও ইলেকশনটা হয় না। জুনে কালবৈশাখী, বৃষ্টি, নানান সমস্যা, সেই জায়গায় ডিসেম্বরটা ইলেকশনের জন্য পারফেক্ট। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে কয়েকবার বলেছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া দরকার, এবং আমাদের সভাপতি নুরুল হক নূর তিনিও বলেছেন। আরেকটি বিষয় বলি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে। দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একমাত্র উপায় জাতীয় সংলাপ। আমি যতদূর জানি যে প্রধান উপদেষ্টাকে বিদেশিরা বলেছে যে আপনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। বিশেষ করে জাতিসংঘ কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে। মূলত জাতিসংঘের এই প্রতিবেদনের পর থেকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু বদলে গেছে, এবং অন্যান্য উপদেষ্টারা যারা জাতিসংঘের সাথে কাজ করে, আমেরিকার সাথে কাজ করে, ইউরোপের সাথে কাজ করে, তারাও এখন আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। একটু আগে দেখলাম যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বললেন যে যুবলীগকে এবং অন্যান্য লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। তো আমার কথা হলো যে অপরাধ তো আওয়ামী লীগ সব থেকে বেশি করেছে,
শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগ, ছাত্রলীগ, পান্ডালীগ, গুন্ডালীগ হত্যাকাণ্ড চালিয়েছে। সবার আগে যদি নিষিদ্ধ করতে হয় সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই সরকার আসলে কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবে না। ধন্যবাদ রাশেদ খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাহমুদা হাবিবা আপনাকে এবং হাসান মামুন, তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।